শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। আসলে হত্যাকারীরা বা হত্যা চেষ্টাকারীরা পালিয়ে গেছে না দেশে আছে সেইটি নিয়ে তর্ক চলছে। সেই বিষয়ে আজকে একটি বক্তব্য আছে, আমি সেটি একটু কিছু উল্লেখ করতে চাই। আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনও দেশেই আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুবা। তিনি ফেসবুকে এটি লিখেছেন। তিনি লিখেছেন, আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনও দেশেই আছে। এইসব নাটক প্রোপাগান্ডা তৈরি করে অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান। জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে এনে আমাদের সামনে দাঁড় করাইতেই হবে। I am Ox. প্রথম জায়গাটা আমি জানি যে এই ঘটনার অপরাধী কাওরান বাজার হয়ে বিজয়নগর হয়ে যাত্রাবাড়িতে চলে গেছে। যিনি দেখেছেন তিনি নিশ্চয়ই জানেন কোন পথ দিয়ে গেছেন এবং কোথায় আছেন। আমরা যে অভিযোগগুলো করছি যে সরকার নাটক করছে, অমুক নাটক করছে, আমি সরকারের ব্যর্থতাকে বলছি, কিন্তু আমি বলছি যে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে, সরকারের ব্যর্থতা আছে। এই দুর্বলতা কাটার জন্য সরকার যে ধরনের উদ্যোগ থাকা দরকার ছিল, সরকার সেই উদ্যোগটা নিতে চাইছে না। নানা ধরনের হয়তো পলিটিক্যাল ইকুয়েশনও তার মধ্যে আছে। আমি যদি জানি, কয়েকটা জায়গা থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে তারা ভারতে আশ্রয় নিয়েছে, ভারত থেকে এতদিন হুমকি দিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে এবং আপনি তাদের পররাষ্ট্র যে হাইকমিশনার তাকে ডেকে বলেছেন, তার মানে হচ্ছে আপনি ওই তথ্যটাকে বিশ্বাস করেই কিন্তু আপনি নিশ্চিত হয়েছেন। যদিও তার সঙ্গে আরও কতগুলো ইস্যু যুক্ত করা হয়েছে, তবে এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে খুনিদেরকে ওপার চলে যাওয়া। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমরা যারা বলছি যে এটিকে একটা ধোঁয়াশা তৈরি করার জন্য অনেকেই করে, তৃতীয় পক্ষ, দুটো পক্ষ লেগে যায়, তৃতীয় পক্ষ সেখান থেকে সে সুবিধা গ্রহণ করে। যদি সেটি হয়ে থাকে তাহলে আমি এইটুকু জানি যে সে এই পথ দিয়ে গেছে, কে দেখেছে, তো তার পরনে কি ছিল এটা আমি কেন বলতে পারি না। আমি জানি যে সে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে আশ্রয় নিয়ে আছে, অমুক বাজারের মধ্যে আশ্রয় নিয়ে আছে, তমুক হাটের মধ্যে আশ্রয় নিয়ে আছে। তো আমি তো আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতাটা করতে পারি। আমি কি সহযোগিতাটা করছি? এই তথ্যটা যে আমাকে দিল তাৎক্ষণিকভাবে তিনি কেন দিলেন না? আমি তো ইনফরমেশনটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারতাম, যেখানে আমরা শুনছি যে তারা সার্বক্ষণিকভাবে এটিকে মনিটর করছে। তার আত্মীয় স্বজনের অনেকেই আপনি গ্রেপ্তার করেছেন, তার মোটরসাইকেল আপনি ধরতে পেরেছেন। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে ভিত্তি করে সে অপরাধী হয়ে উঠেছে, আমি তার পেছনের ঘটনাটা বাদ দিয়ে দিলাম। সে কিভাবে একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছে, এত টাকার মালিক, কিভাবে আপনার সঙ্গে সখ্য, উদ্দেশ্যটা কি, এগুলো আমি বাদ দিলাম। কিন্তু তার যে একটা সংযোগ এখানে অপরাধীদের সঙ্গে আছে, এই সংযোগটা বা এই যে সোর্সটা আপনি এইটুকু জানছেন, বাকিটুকু বলতে পারছেন না কেন? যখনই আপনি তথ্যটা পাচ্ছেন, আপনাকে যে তথ্যটা দিচ্ছে তিনি তো জানে যে এই লোকটা একটা অপরাধ সংগঠিত করেছে, আপনাকে তথ্যটা দিচ্ছে, তো তিনি তো জানেন যে অপরাধ সংগঠিত করেছে। তিনি তো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারেন, না জানিয়ে আপনাকে জানাচ্ছেন। আপনি আবার 4 ঘন্টা পরে একটা সমাবেশে দাঁড়িয়ে বলছেন যে আমাদের কাছে এই তথ্য আছে। তো এই তথ্যটা আপনি পুলিশকে দেননি কেন? এই 4 ঘন্টার মধ্যে তো কতগুলো ইনিশিয়েটিভ নিতে পারতো পুলিশ। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি পেটের মধ্যে একজন, আমরা প্রায় দেখি যে পেটের মধ্যে কাঁচি রেখে ডাক্তার সেলাই করে দেয়, তারপরে ওই রোগী কয়েকদিন পর পর ব্যথায় আক্রান্ত হয় ইত্যাদি ইত্যাদি। আপনি পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দিয়েছেন। আপনি অপরাধী গ্রেপ্তারের ক্ষেত্রে, অপরাধী ধরার ক্ষেত্রে আপনি গায়ের রং দেখছেন। যে ঘটনাটা আগের সরকারের, আমি অনেকগুলো উদাহরণ আপনাকে বললাম। আজকে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী, তিনি মারা যাওয়ার পর সেখানে একটা মিলাদের আয়োজন করা হয়েছিল এবং সেই মিলাদে পদদলিত হয়ে 11 জন মানুষ মারা যায়, কোনো আওয়াজ ওঠেনি। কিন্তু প্রথম আলোর একটা অনুষ্ঠানে একজন তরুণ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান, আপনি প্রথম আলোর পুরো 14 গোষ্ঠী তার আসামি করেছিলেন। কেন? দুটো ঘটনাই ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আপনি প্রথম আলো আপনার প্রতিপক্ষ ছিল, আপনি সাইজ করেছেন। সেই যে সংস্কৃতি তার রিপিট হবে এটি আমি আশা করি না। আমি চাই সরকারের এখন পর্যন্ত রাজনৈতিক যে সাপোর্টটা আছে, পাবলিকের জায়গা থেকে যে সাপোর্টটা আছে, কিন্তু আমি দেখতে পাই সেটিকে ব্যবহার করে সরকার অনেকগুলো জায়গায় উদ্যোগ নিতে পারতো। আপনি পোশাক পাল্টিয়ে ফেললেন, কই আমি তো তার সার্ভিসটা পাচ্ছি না।
রাজ্জাকি ভাই বললেন যে সেনাবাহিনী মাঠে আছে। আমরা কি শুনেছি যে এই ধরনের সরকারের কড়া কোনো নির্দেশনা শুনেছি? যে বাহিনীগুলো দায়িত্ব পালন করতে পারছে না, এই বাহিনী, আপনার পুলিশের একটা ভঙ্গুর অবস্থা, কিন্তু তার সাথে আপনি তো একটা শক্তিশালী বাহিনীকে যুক্ত করে দিয়েছেন, সেনাবাহিনীকে। আপনি কি নির্দেশ দিচ্ছেন তাদেরকে, নাকি আপনি নির্দেশ দিচ্ছেন গায়ের রং দেখবা, গায়ের রং দেখে তাকে ধরবা, তাকে ধরতে পারবা?